ব্যক্তিগতভাবে আমার পছন্দের যে কজন কবি রয়েছেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন কবি আল মাহমুদ, যিনি কত সহজে বলতে পারেন, কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। আল মাহমুদের কবিতা আমাদের এক অন্য জগতে নিয়ে যায়, যে জগতে যেরকম আধুনিকতা রয়েছে সেই রকমই একই সঙ্গে যেন রয়েছে ফেলে আসা দিন, আমাদের ভালো লাগার কথকতা। সাহিত্যের পথের আজকের পর্বে আমরা আল মাহমুদের একটি কবিতা নিয়ে কিছু কথা জেনে নেব। অত্যন্ত সুন্দর একটি কবিতা, কবিতাটির নাম বাতাসের ফেনা। এই কবিতাটি বেছে নেওয়ার পিছনে আমার অন্যতম কারণ হলো যে আমাদের মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাব্য কবিতার যে অংশটি রয়েছে সেখানে এই কবিতাটিকে গ্রহণ করা হয়েছে এবং কবিতাটি অসম্ভব সুন্দর একটি কবিতা। কবিতার মধ্যে দিয়ে আমরা ফেলে আসা জীবনের কথা, যা কিছু হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যাবে বা ক্ষণস্থায়ী এই যে জীবন, এই বিষয়টির কথা অদ্ভুতভাবে পেয়ে থাকি। তাই সাহিত্যের পথের আজকের পর্বে থাকবে বাতাসের ফেনা নামক কবিতার আলোচনা। কিছুই থাকে না দেখো, পত্র পুষ্প, গ্রামের বৃদ্ধরা, নদীর নাচের ভঙ্গি, পিতলের ঘড়া আর হুকোর আগুন, উঠতি মেয়ের ঝাঁক একে একে কমে আসে ইলিশের মৌসুমের মতো। হাওয়ায় হলুদ পাতা বৃষ্টিহীন মাটিতে প্রান্তরে শব্দ করে ঝরে যায়। ভিনদেশি হাঁসেরাও যায়, তাদের শরীর যেন অর্বুদ বুদবুদ আকাশের নীল কাটোয়ায়। কিছুই থাকে না কেন, করগেট, ছন কিংবা মাটির দেয়াল, গায়ের অক্ষয় বট উপড়ে যায় চাঁটগার দারুণ তুফানে। চির খায় পলেস্তেরা, বিশ্বাসের মতো বিশাল হুড়মুড় শব্দে অবশেষে ধসে পড়ে আমাদের পাড়ার মসজিদ। চড়ুইয়ের বাসা, প্রেম, লতা পাতা, বইয়ের মলাট দুমড়ে মুচড়ে খসে পড়ে। মেঘনার জলের কামড়ে কাঁপতে থাকে ফসলের দিগন্ত সবুজ চিৎকার। ভাসে ঘর, ঘোড়া, কলসি, গরুর গোয়াল, বুবুর স্নেহের মতো ডুবে যায় ফুল তোলা পুরনো বালিশ। বাসস্থান অতঃপর অবশিষ্ট কিছুই থাকে না। জলপ্রিয় পাখিগুলি উড়ে উড়ে ঠোঁট থেকে মুছে ফেলে বাতাসের ফেনা। কবি আল মাহমুদের কবিতায় চিরকাল বিরাজ করে সোঁদা মাটির গন্ধ এবং প্রকৃতি। কবিতা এমন নাম নিয়েও একটি কবিতায় তিনি বলছেন, কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ। নিম ডালে বসে থাকা হলুদ পাখিটা, বাতাসের আগুন ঘিরে রাত জাগা ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টা ধ্বনি। মানুষ যেরকম ভাবে গল্প শুনতে আগ্রহী, সেরকম তার ঐতিহ্য অনুসন্ধানে, তার পুরনো দিনে ফিরে যেতেও সে সমানভাবে আগ্রহী, কারণ সে তার অস্তিত্বকে খুঁজতে চায়। তার অস্তিত্ব তো মিশে রয়েছে এই দেশের বা সমগ্র বাংলার যে রাজনৈতিক, সামাজিক যে সংস্কৃতি, এই সমস্ত কিছুর মধ্যে। এই যে জাতীয় সংস্কৃতি, সেটিকে খোঁজবার ইচ্ছা যেরকম আল মাহমুদের ছিল, সেরকমই আরেকজন কবির ছিল, তার নাম শামসুর রহমান। যাই হোক, 50-এর দশকের আবির্ভূত কবি এই আমাদের আজকের আলোচ্য আল মাহমুদ। আধুনিক বাংলাদেশের কবিতার একজন অন্যতম প্রাণপুরুষ আমরা তাকে বলতে পারি। যে সময় তিনি কবিতা লেখা শুরু করছেন, সেই সময় বোলদেয়ারের যে কবিতা, অর্থাৎ আধুনিক জীবনের যে সমস্যা, যে নৈরাশ্য, যে নগর যন্ত্রণা, এগুলি প্রবলভাবে প্রকাশিত হচ্ছে, যেগুলিকেই বলা যেতে পারে যে আধুনিক কবিতার বেশ কিছু বৈশিষ্ট্য। কিন্তু আল মাহমুদের কবিতায় আমরা যেটা পাচ্ছি তা হচ্ছে দেশজতা, মানবিকতা, সাম্যবাদ এবং অস্তিত্ব চেতনা। এই সমগ্র বিষয়গুলি তাকে আকৃষ্ট করেছিল। অত কাঠখোট্টা বিষয়ের দিকে তিনি খুব একটা যেতে চাননি। তিনি বিশেষ করে তার কবিতার মধ্যে যে লোকজ উপাদানের ব্যবহার করেছেন, তা কিন্তু
তার কবিতাগুলিকে আরো উৎকর্ষতা দান করেছে। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে যে তিনি লোকজ উপাদানের ব্যবহার করেছেন, লৌকিক বিষয় তার কবিতার মধ্যে এনেছেন ঠিকই, কিন্তু জসিমউদ্দিন যেভাবে প্রকৃতিকে, লৌকিক জীবনকে মানে নিজের শরীরে যেন মিশিয়ে নিয়েছিলেন, তার কবিতায় আমরা সেটা দেখতে পাবো না। তার কবিতা তার থেকে বেশ খানিকটা আধুনিক, এবং যেটা আমি আগেও বললাম, অস্তিত্ব চেতনা তার কবিতার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। অস্তিত্ব চেতনা ভীষণভাবে প্রভাব ফেলেছে তার কবিতায়, সেই অর্থে তিনি আধুনিক কবি তো বটেই, কারণ অস্তিত্ববাদী দর্শন সেই সময় শুরু হয়ে গিয়েছিল। অস্তিত্ববাদীরা মনে করত যে এই পৃথিবীতে কোনো কিছু, পৃথিবীর আসলে কোনো মানে নেই, এই জগতের কোনো মানে নেই, জগৎ খোঁজার দায় হচ্ছে আমাদের নিজস্ব যে চেতনা তার, অর্থাৎ আমাদের মানুষের, এই ব্যক্তি মানুষের ওপর জোর, এই বিষয়টা কিন্তু ওই সময় এসে গিয়েছে। সে কারণে আমি ও আমার এই বিষয়ের প্রাধান্য আমরা সেই সময়ের কবিতায় লক্ষ্য করতে পারি। যেই কারণেই কিন্তু তার কবিতার মধ্যে অস্তিত্বকে খুঁজে বার করার একটা ইচ্ছা আল মাহমুদের কবিতায় খুব বেশি করে আমরা দেখতে পাই। এই অস্তিত্ব চেতনার হাত ধরেই আমরা দেখতে পাই যে বিভিন্ন স্মৃতিরা যেন ভিড় করে দাঁড়ায়। এখানে আমাদের যে আলোচ্য কবিতা অর্থাৎ বাতাসের ফেনা, সেখানেও আমরা এই যে নিজের পুরোনো দিনের কাছে ফেরত চলে যাওয়া, আমার শুরু হয়েছিল কোথা থেকে, আমার অস্তিত্ব কোথায়, এই বিষয়টার একটা প্রতিফলন ঘটেছে। কৈশোরের স্মৃতি, মায়ের মুখ, হলুদ পাখি, সাইকেলের আওয়াজ, এগুলো কিন্তু মানুষকে তার নিজের যে যেখান থেকে তার শুরু হয়েছে, মানুষ যেখান থেকে তার উৎপত্তি ঘটেছে, সেইখানে ফেরত নিয়ে যায়। বাতাসের ফেনা কবিতাতেও আমরা এই রকম একটি দৃষ্টিভঙ্গি লক্ষ্য করতে পারি। আমাদের আলোচ্য কবিতায় আমরা দেখতে পাই যে বাতাসের ফেনা যেন কবির ফেলে আসা একগুচ্ছ জীবন। কবি বুঝতে পারছেন যে আমাদের পৃথিবীর কোনো কিছুই অবিনশ্বর নয়, সবকিছুরই একটা শেষ রয়েছে, বাতাসের ফেনার মতো। বাতাস নিজেই তো হালকা, তার যখন ফেনা অর্থাৎ তার যে বুদবুদ সৃষ্টি হয়, সেটি জন্মেই আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে ফেটে যায়। যে কারণে তার কিছু স্মৃতি, যে স্মৃতিগুলিকে তিনি একসময় ফেলে এসেছেন, তার যে ফেলে আসা জীবন, এই জীবনটার আজকে কোনো অস্তিত্ব নেই, কোনো কিছুই থাকে না। এইটাই হচ্ছে বাতাসের ফেনা কবিতার মূল আলোচ্য বিষয়। কবিতায় রয়েছে অজস্র স্মৃতির ফেনা, যা জন্মেই যেন আস্তে আস্তে বুদবুদ যেরকম ভাবে আস্তে আস্তে ফেটে যায়, ওরকম ভাবে ফেটে যাচ্ছে। কবিতায় বলছেন কিছুই থাকে না, দেখো কিছুই থাকে না চিরকাল। কি থাকে না? না গ্রামের বৃদ্ধরা, নদীর স্রোত, ইলিশের মৌসুমের মতো কিশোরীরা, হাওয়ায় ওরা পেকে যাওয়া হলুদ পাতা, আর বৃষ্টিহীন শুকিয়ে যাওয়া রুক্ষ মাটি, কোনো কিছুই এক অবস্থায় থাকে না। সেই কারণে ফিরে যাওয়া সবসময় আল মাহমুদের কবিতার একটি অন্যতম বৈশিষ্ট্য। তার প্রকৃতিকে আঁকার শক্তিও সত্যি অনবদ্য, ওই যে ভঙ্গিমা, সেটাই কিন্তু তার কবিতাকে আলাদা করে দিয়েছে। শুধু যে আলাদা করেছে তাই নয়, এই বিষয়টাই তার কবিতাকে নবজীবন দান করেছে, তাছাড়া নবপলিময়ও করে তুলেছে। যে কারণে বাংলাদেশের মানুষ এবং প্রকৃতিকে তিনি যেভাবে আঁকছেন, তার স্মৃতিতে যেভাবে তিনি ধরে রাখছেন, সেটাই তার কবিতার মৌল উপাদান আমরা বলতে। বাংলাদেশের মানুষ এবং প্রকৃতি তার কবিতার মৌল উপাদান। তিনি বদলে যাওয়ার সময় দেখছেন এই প্রকৃতিকে এই প্রকৃতিতে বসে, যে কারণে তিনি আগের যে ফেলে আসা জীবন, সেটিকে তার কবিতায় ঠিক সেইভাবেই ধরে রাখতে চাইছেন। তাই এই যে ধরে রাখার মানসিকতা, সেটা তার কবিতার একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তিনি এটাও বুঝছেন যে এই নস্টালজিয়ায় শরীর যেন অর্বুদ বুদবুদ, তাই সমস্ত কিছু ভেঙে চুরে যায়। তাই কবি প্রশ্ন করেন, কিছুই থাকে না কেন? করগেট, ছন কিংবা মাটির দেওয়াল, হুড়মুড় শব্দে অবশেষে ধসে পড়ে আমাদের পাড়ার মসজিদ, চড়াইয়ের বাসা, প্রেম, লতা পাতা, বইয়ের মলাট। এই কবিতা বলার ভঙ্গিমাটি
ভীষণ সুন্দর, যেন পাঠককে তিনি সামনে বসিয়ে কবিতাটি বলছেন এবং দেখাচ্ছেন আজকের অস্তিত্ব সংকটকে। এই যে তিনি শুরু করছেন কিছুই থাকে না দেখো দিয়ে, এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন কিছুই থাকে না কেন। এই যে জার্নিটা, এই যে যাওয়াটা, এই যে যাওয়ার বক্তব্যটা, আমরা আজকে কোথায় এসে পৌঁছেছি, আমাদের জীবনটা আজকে বাতাসের ফেনার মতো, এটাই তিনি যেন পাঠককে প্রায় আঙুল দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করছেন। ফলে গড়ে উঠছে অদ্ভুত সব সুন্দর চিত্রকল্প। এবং কবিতার শেষে আমরা দেখছি যে তিনি এই বক্তব্যকেই অমোঘ করে নিচ্ছেন যে সত্যি কিছু থাকে না, বাসস্থান অতঃপর অবশিষ্ট কিছুই থাকে না, জনপ্রিয় পাখিগুলি উড়ে উড়ে ঠোঁট থেকে মুছে ফেলে বাতাসের ফেনা। ঠিক অনেকটা জীবনানন্দ দাশ যেরকম ভাবে চিলের কথা বলেছিলেন, যেটা আমাদের এখনো মনে আছে, যে সন্ধে হলে ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। অর্থাৎ সমস্ত কিছু স্মৃতি একসময় স্মৃতিতে পরিণত হয়, সমস্ত কিছু বর্তমান সময়ে আস্তে আস্তে মুছে যায়, কিছুই থাকে না শেষে গিয়ে। আসলে জীবন এবং বর্তমান সময়, এই জীবনের যাত্রায় পুরোটাই ভীষণ আকস্মিক এবং তাৎক্ষণিক, সবটাই বাতাসের ফেনার মতো। বাতাস একটি সূক্ষ্ম বস্তু, তার ফেনা আরো আরো সূক্ষ্মতম, সেই কারণে কবিতার নামকরণটাও একটুখানি অন্যরকম আমরা বুঝতে পারি। তাছাড়া আমরা যেটা বুঝি যে আমরা জানি যে কোনো কিছুই থাকবে না, তা সত্ত্বেও আমরা বারবার ফেরত চলে আসি, ফেরত চলে যাই আমাদের অস্তিত্বের দিকে, নিজত্বের দিকে, আমিত্বর দিকে, আমাদের বাসস্থানের দিকে, যেখান থেকে আমরা উৎসারিত হয়েছিলাম সেই জায়গায় আমরা চলে যেতে চাই স্মৃতির পথ ধরে, কারণ কোনো কিছুই থাকে না। কবি আল মাহমুদ এই নিজের দিকে ফেরত যাওয়াকেই বাতাসের ফেনা কবিতার মাধ্যমে তুলে দিচ্ছেন। এটাই তার কবিতার অস্তিত্ববাদ আমরা বলতে পারি। আমি সেই অস্তিত্ববাদের কথাই চ্যানেলে বলেছিলাম, সেই অস্তিত্ববাদ এর কথাই এখানে আবার ফেরত আসছে, যে নিজের দিকে ফেরত আসা, আমার দিকে ফেরত আসা। শুধু বাতাসের ফেনা কবিতার ক্ষেত্রেও নয়, আমি ওই যে প্রথম কবিতাটির নাম বললাম, অর্থাৎ যে কবিতা এমন নামক যে কবিতা, সেখানেও আমরা ওই স্মৃতি কথাকেই পাই। গ্রামে নামক যে কবিতাটি দিয়ে প্রথমে শুরু করেছিলাম, যে আমি নগর জীবন থেকে পেরিয়ে এসে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, এমন কথা। কিংবা তিনি অন্য আরেকটি কবিতায় যেমন একটি বিখ্যাত লাইন বলছেন যে তোমরা কেবল করছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। আমি সমস্ত কিছু থেকে নিজেকে গুটিয়ে আনছি, আমি সরে আসছি প্রকৃতির দিকে, ফেরত আসছি আমি আমার কাছে। এটাই তার অস্তিত্ববাদী চিন্তা ভাবনার একটি অন্যতম লক্ষণ আমরা বলতে পারি। পরবর্তীকালে চেষ্টা করব আল মাহমুদের অন্যান্য আরো কোনো কবিতা নিয়ে আলোচনা করতে, কারণ কবিতাগুলি অসম্ভব সুন্দর। যাই হোক, আজকের পর্ব এইটুকুই। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, একটু লাইক করবেন, আর যদি উৎসাহিত করতে ইচ্ছে করে তাহলে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।